আমরা যেখানে যে অবস্থাতে দিকে দিকে প্রবহমান, আমার কাছে আমার স্বাস্থ্য সম্প্রীতি যুব সংঘের গুরুত্বপূর্ণ সদস্যরা আমার কাছে অনেকগুলো কাগজ তুলে দিয়েছে। আমাদের প্রধান যে কার্যক্রম, যে সমস্ত কার্যক্রমের কে কেন্দ্র করে আমাদের এই উদ্যোগটা, এই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করার জন্য। কিন্তু আমি এইগুলো থেকে খুব সংক্ষেপে আপনাদের সাথে আমি কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব। আমরা মূলত আসলে কি করতে যাব, আমরা প্রতি মাসে একবার করে তাদের শারীরিক অবস্থার ব্যাপারে খোঁজ খবর নিয়ে নথিভুক্ত করি, প্রয়োজনীয় সেবা ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করব। গ্রামের সকল শিশু, নারী ও পুরুষের স্বাস্থ্যকর বিষয়ক একটি ডাটাবেস তৈরি হবে এবং ডাটাবেসের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আধুনিক এবং উন্নত চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম গঠন করা হবে। সঠিক সময়ে নারী ও শিশুদের সকল প্রকার টিকা নিশ্চিত যাতে করা যায়, তাদের প্রত্যেকেরই ব্লাড প্রেশার, ব্লাড সুগারের যে কন্ডিশন, এটা আমাদের ডাটাবেসে রেকর্ড থাকবে। জটিল রোগে বা জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন পড়লে, যদি আর্থিক সহযোগিতার প্রয়োজন পড়ে, আমরা যে কোনোভাবে সেই অর্থ নিজেরা পারি, অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারি, যে কোনোভাবে তাদের এই আর্থিক সহযোগিতা করা হবে। জরুরি ভিত্তিতে সার্বক্ষণিক যে কোনো ব্লাড গ্রুপের রক্তদানের জন্য আমরা সব সময় রেডি থাকবো। যে কোনো প্রকারই হোক না কেন, গ্রামের সকল সদস্যের সুস্থতা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য সম্প্রীতি যুব সংঘ সম্ভাব্য আর একটা বিষয় গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়েছে, স্বাস্থ্য যদি নিশ্চিত করা যায়, সবার সুস্বাস্থ্য, সুশিক্ষাটা নিশ্চিত করা অতি জরুরি। গ্রামের প্রতিটি বাচ্চা, স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের একটা তালিকা আমাদের সংগঠনে থাকবে। আমাদের গ্রামের শিশুদের, একদম শিশু যারা, তাদের কিন্তু কোনো স্কুল নেই, যার কারণে প্রাথমিক হাতে করি যে ব্যাপারটা, এই শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে প্রায় অধিকাংশ শিশু। আমরা অতি শীঘ্রই, সেটা হতে পারে 30 কিংবা 60 দিনের ভিতরে, মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম চালু করব। মন্দির ভিত্তিক স্কুলে বাচ্চাদের আনন্দঘন শিক্ষা পরিবেশ তৈরি হবে। বাচ্চাদের প্রথম থেকেই ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে, যাতে করে প্রতিটি শিশু সুস্থভাবে প্রাণে ও চেতনাতে সূক্ষ্ম আদর্শে বেড়ে ওঠে। শিক্ষা কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে প্রতিটি শিশুর পরবর্তী শিক্ষা কার্যক্রম সঠিকভাবে শুরু করার জন্য আমরা উপযুক্ত পরামর্শ প্রদান সহ যে কোনো ব্যবস্থা গ্রহণ করি। আমাদের প্রতিটি বাচ্চাকে পর্যায়ক্রমে উন্নত শিক্ষা প্রদানের জন্য যদি আর্থিক সহযোগিতা প্রয়োজন পড়ে, আমরা সেটা নিশ্চিত করি। নির্বিচ্ছিন্ন পড়াশোনার পরিবেশ পেতে যাবতীয় সাহায্য প্রদান করা হবে। অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে আমাদের যে গ্রামীণ পরিবেশ, এখানে চাইলেই শহরের মতো কর্মসংস্থান ব্যবস্থা করা যায় না। এই গ্রামীণ পরিবেশে বিভিন্ন প্রকার গ্রামীণ কর্মসংস্থান তৈরি করে প্রতিটি ব্যক্তির অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা হবে। যুব সমাজকে বিভিন্ন, আমাদের যারা যুব সমাজ রয়েছে, এটা আমার এই বয়স পর্যন্ত আমি আগে পরে কোনোদিনও দেখিনি। আমরা যখন স্কুলে গিয়েছি, আমরা 3 থেকে 4 জন ছিলাম। আমাদের উপরে ব্যাচে ছিল যারা ছিল, তারা 4 থেকে 5 জন ছিল। আমাদের নিচে যারা ছিল সরাসরি, তারা 2 থেকে 3 জন ছিল। এই প্রথমবারের মতো আমার চোখে দেখা প্রায় 30 থেকে 30-এর অধিক যারা তারুণ্যে ভরপুর যুব সমাজ, এদের সহ যারা এখানে নেই, তাদেরকেও ইনক্লুড করে বিভিন্ন প্রকার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোভাইড করে তাদেরকে বিভিন্ন বিষয়ে দক্ষ করে দেশীয় এবং বৈদেশিক বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট করে তাদের ইকোনমিক বা আর্থিক সহযোগিতা বা আর্থিক স্ট্যাটাসকে বৃদ্ধি করা হবে। গ্রামে কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান গ্রাম, আমাদের অধিকাংশ মানুষই কৃষিজীবী। কৃষি ক্ষেত্রে অনেক সময় 12 মাসিক কোনো কাজ থাকে না। আমরা প্রয়োজনে বিভিন্ন কৃষি প্রজেক্ট নিয়ে চিন্তা করছি, হয়তো অদূর ভবিষ্যতে 12 মাসি কোনো কৃষি প্রজেক্ট সৃষ্টি করে গ্রামের যারা কৃষিকাজে নিয়োজিত, তাদেরকে 12 মাস ব্যাপী যাতে তাদের ইকোনমিক যে চ্যানেল, এটা সচল থাকে, সেই ব্যবস্থা আমরা করি।
বিভিন্ন এনজিও কর্তৃক লোন গ্রহণ করে আমাদের গ্রামীণ জনগোষ্ঠী, যাতে করে অর্থনীতির বিভিন্ন মারপ্যাচে পড়ে গিয়ে অসহায় হয়ে পড়া, যারা ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে যায়, তাদের এই সমস্যা থেকে রক্ষা করার জন্য অতি শীঘ্রই নামমাত্র সুদ, সেটা যে কোনো এনজিও থেকে অনেক কম, মানে জাস্ট নামমাত্র সুদ, আমরা চেষ্টা করব ক্ষুদ্র মাঝার ঋণ প্রদান করা। যারা গ্রামে আমাদের মহিলারা রয়েছে, ঘরের কাজের বাইরে সাধারণত আর কোনো কাজ থাকে না, তারা যদি ঘরে বসে তাদের ঘরের কাজের পাশাপাশি অন্য কোনো কাজে সহযোগিতা করতে পারে, আমরা এই ধরনের কোনো প্রজেক্ট সৃষ্টি করে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করব। গ্রামের প্রতিটি পরিবার যাতে আর্থিকভাবে সমৃদ্ধ হয়, তার জন্য ভবিষ্যতে স্থায়ী প্রকল্প তৈরি ও বাস্তবায়ন করা হবে। এই ওখানে কারা সম্প্রদায় ভাই বোনেদের মাথা থেকে তারা খুব স্পষ্ট, তারা খুব সুদৃঢ়, প্রত্যেকটা ব্যাপারে তারা আমাদের জাতির অবক্ষয় ধরতে পেরেছে। আমি অবাক হয়ে যাই, যে বয়সে মোবাইল নিয়ে গেম খেলার কথা, যে বয়সে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারার কথা, সেই বয়সে জাতীয় বিপদ, জাতীয় দুর্যোগ যখন সামনে আসলো, এইবারে ওদের বয়সে মনে হয় প্রথমবার 5ই আগস্ট, সেই সময় এরা কিভাবে মাথা থেকে বের হয়েছে, দাদা আমাদের নিরাপত্তা আমাদের হাতে, আমাদেরকে কেউ নিরাপত্তা দেয় না, কেউ নিরাপত্তা দেবে না, যদি নিজেরা না জাগি তাইলে কোনোদিনও সফল হবে না। আর এদের সাথে আলোচনা করে কিছু কিছু বিষয় আমার কাছে প্রতীয়মান হয়েছে। খুব স্পষ্টভাবে বলা যায়, আমরা যখন থেকে মানব সভ্যতা সৃষ্টি হয়েছে, এমনকি সৃষ্টির সব থেকে আদি, সব থেকে পুরাতন, এমনকি সব থেকে নতুন সেটা হচ্ছে সনাতন ধর্ম, যা চিরন্তন, প্রাচীন বা শাশ্বত। এটি এমন কিছু বোঝায় যা সময়ের সাথে পরিবর্তন হয় না এবং চিরস্থায়ী সার্বজনীন রূপে বিরাজমান হয়। সনাতন সেই আদিম সত্য বা জ্ঞান প্রাচীনকাল থেকে মানব সভ্যতার অংশ হয়ে, বিশেষত সনাতন ধর্ম বলতে আমরা যেটা বুঝি, এই সনাতন ধর্মই হিন্দু ধর্ম, সনাতন ধর্মের এই বিশ্বাস এবং এই আচার আচরণকে ধারণ করে। আমি নিজেকে গর্বিত মনে করি একজন সনাতনী হিসেবে, তাই আজ এই মহেন্দ্রক্ষণে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এই ভূমির আমাদের সকল পূর্বপুরুষদের, যারা বহুকাল পূর্বে স্বর্গবাসী হয়েছেন, আমাদের সেই পূর্বপুরুষ যারা এই সনাতন সংস্কৃতি ধারণ করেছিল। উপস্থিত অনুপস্থিত সকল গুরুজন, মায়েদের, বাবাদের, সম্মানিত সুধীজন, নিজেদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজ ফেলে আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সভাপতি হিসেবে এখানে দাঁড়ানো আমার জন্য সম্মানের। সনাতনী সম্প্রদায়ের এমন এক সময়, এমন এক ক্ষণে আমি আপনাদের সাথে কথা বলছি, যখন আমাদের সম্প্রদায়ের শেষ দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কবে এই ভূমি থেকে আমাদের বিলীন নিশ্চিত হবে। এই সনাতনী বিভিন্ন ভাগে বিভক্ত, বিভিন্ন মত ও পথের প্রতিষ্ঠা করতে ব্যস্ত। যখন জাতির স্বার্থ ভুলে গিয়ে নিজের স্বার্থ রক্ষা করতে মরিয়া হয়, ঠিক তখনই এই ভূমিতে সনাতনীদের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। শ্রীকৃষ্ণ নিজের বংশ সম্পূর্ণরূপে বিধ্বংস হওয়ার আশীর্বাদ গ্রহণ করেছিল, কিন্তু কথা দিয়েছিল যে যখন সময় হবে তখন সবার আগে আমি আমার সুদর্শন চক্র দিয়ে আঘাত করব, নিজের বংশের নাশ সে নিজে ঘটাবে। কিন্তু প্রশ্ন ছিল, যখন সময় আসবে, তাহলে কোন সময়ের কথা বলেছিল আপনারা মনে হয় সবাই মোটামুটি অবগত। যখন যাদবরা অর্থাৎ তার বংশধররা নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য একে অপরের শত্রু হয়ে যাবে, একে অপরকে ধ্বংস করতে চাইবে, নিজেদের ভিতর সম্প্রীতি নষ্ট করবে,
ক্ষুদ্র ব্যাপারে বিভক্তি হবে, একে অপরকে শত্রু জ্ঞান করবে, ঠিক তখনই এই যাদব সাম্রাজ্য পূর্ণরূপে নাশ হবে। সম্মানিত সুধী, আপনারা যথাযথ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী। ভেবে দেখুন, সম্প্রীতি নষ্ট, বিভাজনের কারণে স্বয়ং ভগবান নিজের বংশ নাশ করে দিলেন। তাহলে আমরা সেই সনাতনী অবিনশ্বর ধর্ম ধারণ করি এবং নিজেদের ভিতর বিভিন্ন কারণে ভেদাভেদ, বিভক্তি তৈরি করি যুগের পর যুগ ধরে। তাই আজ এই সনাতনীদের অস্তিত্ব বিনাশের পথে। আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আজকের ভারত, এক সময় যেটা ভারতবর্ষ নামে পরিচিত ছিল। আর এই ভারতবর্ষই অখণ্ড ভারতবর্ষ, যার বাসিন্দারা ছিল এই সনাতনীরা। আজকে দেখেন এতগুলো জায়গায়, ইন্দোনেশিয়া থেকে শুরু করে পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারত সহ সমগ্র জায়গায় ছিল সনাতনীরা। আর আজকে বিলীন। এর একমাত্র কারণ হচ্ছে বিভাজন, বিভক্তি, এছাড়া আর কিছুই না। শাশ্বত সম্প্রীতি যুব সংঘের যারা এখানে উপস্থিত রয়েছেন, আমার প্রাণপ্রিয় ছোট ভাই, বড় ভাই, ছোট বোনেরা, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাকে এমন একটা দায়িত্ব কাঁধে তুলে দিয়েছো, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমি ইমোশনাল হয়ে যাই। সম্মানিত অতিথিবৃন্দ, সহনাগরিকবৃন্দ, আজ আমরা এখানে শুধু ব্যক্তি হিসেবে নয়, মানে আমি একা এখানে দাঁড়িয়ে নয়, এমন একটি জাতির সদস্য হিসেবে জড়ো হয়েছি যারা বড় হওয়ার আকাঙ্ক্ষা, অগ্রগতি এবং ঐক্যবদ্ধ হয়ে কণ্ঠস্বর আমাদের ভাগ্যকে নির্মাণ করবে। যাই হোক, এই দৃষ্টিভঙ্গি আমাদের প্রত্যেকের কাছ থেকে দৃঢ়ভাবে একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর দাবি করে। একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর ছাড়া একটি জাতির তার নিজের ভবিষ্যৎ পরিচালনা শক্তির অভাব হয়ে পড়ে। বিশ্বের প্রতিটি কোণে ইতিহাস আমাদেরকে দেখায় যে শুধুমাত্র সংখ্যা বা সম্পদ কখনোই শক্তির কারণ হয় না, বরং উদ্দেশ্যের ঐক্য ও অভিন্ন লক্ষ্য পূরণ করার যে ইচ্ছা, সেই সংকল্প থেকেই কিন্তু শক্তির উৎপন্ন হয়। যখন আমরা একসাথে দাঁড়াই, তখন আমরা একটি শক্তিশালী শক্তি হয়ে উঠি, যা আমাদের জাতির পক্ষে স্পষ্টতা, উদ্দেশ্য এবং স্থিতিস্থাপকতার সাথে পরিচালিত করে। কিন্তু এই ঐক্য ছাড়া আমাদের পথ অনিশ্চিত, আমাদের শক্তি ক্ষীণ এবং আমাদের কণ্ঠ খণ্ডিত হয়। একটি ঐক্যবদ্ধ কণ্ঠ মানে যে সব বৈচিত্র্যপূর্ণতা থাকবে, আমরা যে সব সময় সব সিদ্ধান্তে একমত হব এমন না। কিন্তু কোনো জাতির কল্যাণে, জাতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য যদি ঐক্যবদ্ধ না হতেও পারি, তাহলেও সেই মত নৈক্য আমরা পিছনে রেখে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ কণ্ঠে একটাই ধ্বনি উচ্চারণ করি এবং করব। কণ্ঠস্বর যখন অন্যদের সাথে যোগ দেয়, তখন আমাদের শক্তির ভিত্তি তৈরি করে, আমাদের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি সঞ্চয় করে, সুযোগগুলো দখল করে এবং বিশ্বমঞ্চে আমাদের স্থান দাবি করার শক্তি দেয়। একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর গড়ে তোলার জন্য আমাদের অবশ্যই আমাদের সমান মূল্যবোধ মধ্য দিয়ে সাধারণ ভিত্তি খুঁজে বের করতে হবে। আমাদের ভূমি, এই মাটি, আমাদের দেশ, আমাদের জন্মভূমি, এই ভূমির প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে হবে। ন্যায় বিচার ও সমতার প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং শান্তির জন্য আমাদের আশা, আমাদের বৈচিত্র্যই আমাদের শক্তি। এবং যখন সম্মান ও সংহতির সাথে চালিত হয়, তখন তা আমাদের ভবিষ্যতের মেরুদণ্ড হয়ে ওঠে। যে জাতি অভিন্ন লক্ষ্যের দিকে কাজ করার সময় তাদের পার্থক্যকে, মতামতের বিধাভেদকে আলিঙ্গন করে, সেই জাতি প্রতিকূলতার মুখে বুক টান করে দাঁড়ায়। আজ আমরা এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি যেখানে ঐক্যের প্রতি আমাদের পূর্ণ অঙ্গীকারের চেয়ে কম কিছু নয়। অর্থনৈতিক প্রতিবন্ধকতা, সামাজিক বিভাজন, পরিবেশগত হুমকি, এসবের জন্য একটি শক্তিশালী স্থির পথের প্রয়োজন। কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিচালনা করা কোনো একক নেতা, কোনো একক সংগঠনের কাজ না। তাই আপনাদের সর্বস্তরের জায়গা থেকে আমরা সবাইকে আহ্বান জানাবো, জাতীয় স্বার্থে যার যার জায়গা থেকে এগিয়ে আসুন, আমাদের কণ্ঠকে আরো শক্তিশালী করুন। আমি আপনাদের প্রত্যেকে এই যাত্রার অংশ হওয়ার আহ্বান জানাই। আসুন আমাদের শিশুদের ভবিষ্যতে, আমাদের সম্প্রদায়ের সমৃদ্ধিতে
এবং আমাদের জাতীয় ঐক্যে বিনিয়োগ করি। আমাদেরকে বিভক্ত করার পরিবর্তে আমাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করার জন্য আসুন আমরা একসাথে কাজ করি, যাতে আমরা প্রতিটি বিষয়ে উপলক্ষ হতে পারি এবং একটি ভবিষ্যৎ গড়ে তুলতে পারি যা আমাদের শ্রেষ্ঠ প্রতিফলিত করে। একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে জনগণের ঐক্যের উপরে। যখন আমরা এক কণ্ঠে কথা বলি তখন আমরা বাধা অতিক্রম করতে পারি এবং আমাদের সামনে থাকা প্রতিটি সুযোগকে কাজে লাগাইতে পারি। আসুন আমরা এগিয়ে যাই, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ আশা, শক্তি এবং গর্বের অধিকার, উত্তরাধিকার তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ হই। আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে শুধু সর্বশেষ কয়েকটা বিষয়, হয়তো 1 মিনিট বা 1.5 মিনিট লাগতে পারে, এই বিষয়গুলো আপনাদেরকে অবহিত করতে চাই। আপনারা ইতিমধ্যে আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় দাদা জনাব লিন্টু বিশ্বাস, যদিও তিনি তার বক্তব্যে আমাদের যে লক্ষ্যগুলো এই সমস্ত বিষয়ে সুস্পষ্ট আলোকপাত করেছেন, সেই সাথে আমাদের যে নবীন এবং তরুণ এই প্রথমবার এত মানুষের সামনে কথা বলার যে সাহস দেখিয়েছেন তার জন্য আন্তরিকভাবে সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি বিশ্বাস করি যদি আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা থাকে তাহলে এই ছেলেমেয়েরাই প্রত্যেকটা এক একজন এক এক সময় শুধুমাত্র 20, 50, 100 জন না, এমনও হতে পারে বাংলাদেশের ধর্মীয় মঞ্চে, রাজনৈতিক মঞ্চে একটা সময় কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে পারে। আপনাদের সবার আশীর্বাদ চাই। আমি আমার ভাইজি প্রিয়ার উপস্থাপনাতে মুগ্ধ। যে মেয়ে কখনো আমার সামনে আমি ওর